সালাম এবং স্বাগতম। এই ভিডিওতে আমরা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব নিয়ে আলোচনা করব, মিগুয়েল দে সেরভান্তেসের লেখা উপন্যাস ডন কিহোত। ভিডিওর শেষে আপনি গল্পটি, এর কেন্দ্রীয় থিম এবং লেখক ও তার অসাধারণ চরিত্রগুলোর অবিস্মরণীয় যাত্রা সম্পর্কে ভালো ধারণা পাবেন। এই উপন্যাসটি, যাকে প্রায়শই প্রথম আধুনিক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়, পশ্চিমা সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে। এটি বিশ্বজুড়ে অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে এবং 50 মিলিয়নেরও বেশি মানুষ এটি পড়েছেন। সেরভান্তেস এই মাস্টারপিসে যে বিষয়গুলো সন্নিবেশ করেছেন তা চিরন্তন আদর্শবাদ ও বাস্তববাদের সংঘর্ষ, সত্য ও মায়ের মধ্যে টানাপোড়েন, যুক্তি ও উন্মাদনার মধ্যে বিভাজক সূক্ষ্ম রেখা এবং ভালোবাসা ও বীরত্বের চিরন্তন আকর্ষণ। উপন্যাসটি বোঝার জন্য এর স্রষ্টা সম্পর্কে কিছু জানা সহায়ক। মিগুয়েল দে সেরভান্তেস 1547 সালে জন্মগ্রহণ করেন। তিনি স্প্যানিশ ভাষার শ্রেষ্ঠ লেখকদের একজন এবং আধুনিক উপন্যাসের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে বিবেচিত। তার ব্যক্তিগত জীবন তার লেখার মতোই নাটকীয় ছিল। 17 বছর বয়সে তিনি স্পেন ছেড়ে ইতালি ভ্রমণ করেন। শীঘ্রই তিনি ইতালীয় নৌবাহিনীতে যোগ দেন এবং 1571 সালে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিখ্যাত লেপান্তর যুদ্ধে লড়াই করেন। এই যুদ্ধ তার জীবন চিরতরে বদলে দেয়। তিনি গুরুতরভাবে আহত হন এবং তার বাঁ হাত স্থায়ীভাবে অকেজো হয়ে যায়। এই অক্ষমতা সত্ত্বেও তিনি স্প্যানিশ সেনাবাহিনীতে সেবা অব্যাহত রাখেন এবং বীরত্বের জন্য সম্মান লাভ করেন। তার সেবার সময় নেপলস থেকে ফেরার পথে সেরভান্তেস জলদস্যুদের হাতে ধরা পড়েন এবং আলজিয়ার্সে দাস হিসেবে বিক্রি হন। 5 বছর ধরে তিনি বন্দী ছিলেন, যতক্ষণ না তার পরিবার ট্রিনিটারিয়ান ফ্রায়ারদের সাহায্যে তার মুক্তির জন্য মুক্তিপণ দিতে সক্ষম হয়। কিছু ঐতিহ্য অনুসারে তিনি তার পিতার উত্তরাধিকার থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে মুক্তি পান। স্পেনে ফিরে সেরভান্তেস আর্থিক সমস্যার সম্মুখীন হন। প্রতিবন্ধী এবং স্থিতিশীল আয় ছাড়া তিনি কর আদায়কারী সহ বিভিন্ন ছোটখাটো কাজ করেন। এই সময়ে তিনি লেখালেখি শুরু করেন। তার প্রথম প্রচেষ্টা লা গালাতিয়া নামক একটি উপন্যাস সফল হয়নি। তিনি বেশ কয়েকটি নাটক লিখেছিলেন, কিন্তু মাত্র 2টি টিকে আছে। কয়েক দশক ধরে সেরভান্তেস তুলনামূলকভাবে অজ্ঞাত জীবনযাপন করেন। 1605 সালে সবকিছু নাটকীয়ভাবে বদলে যায় যখন তিনি ডন কিহোত এর প্রথম খণ্ড প্রকাশ করেন। বইটি সমগ্র ইউরোপে তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হয়। এটি সেরভান্তেসকে খ্যাতি, কিছুটা আর্থিক নিরাপত্তা এবং সাহিত্যিক স্বীকৃতি এনে দেয়। 10 বছর পরে 1615 সালে তিনি দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন, যা তার মৃত্যুর মাত্র 1 বছর আগে ছিল। 2টি খণ্ড একত্রিত হয়ে একটি সম্পূর্ণ মহাকাব্য গঠন করে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলেন আলোনসো কিহানো, লা মাঞ্চার একজন মধ্যবয়সী ব্যক্তি। নাইট, প্রিয়তমা এবং বীরত্বপূর্ণ অভিযানের গল্পের প্রতি আকৃষ্ট। তিনি এত বেশি সময় শৌর্যবীর্যের উপন্যাস পড়ে কাটান যে তিনি বাস্তবতা থেকে দূরে সরে যান। বিশ্বাস করে যে বিশ্বের এখনও নাইটদের প্রয়োজন, তিনি নিজেকে লা মাঞ্চার ডন কিহোত হিসেবে ঘোষণা করেন এবং মধ্যযুগীয় শৌর্যবীর্যের আদর্শ পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা করেন। তিনি একটি পুরনো বর্ম পরিষ্কার করেন, তার দুর্বল ঘোড়ার নাম রাখেন রোসিনান্তে, এবং একজন স্থানীয় কৃষক মেয়েকে তার প্রিয়তমা হিসেবে বেছে নেন, যাকে তিনি ডুলসিনিয়া দেল তোবোসো বলে ডাকেন, যদিও তিনি তার প্রেম সম্পর্কে কিছুই জানেন না। কল্পনাকে তার পথপ্রদর্শক করে ডন কিহোত একটি অভিযানের সিরিজ শুরু করেন, যা প্রায়শই হাস্যকর, করুণ এবং উদ্ভট হয়। তার প্রথম স্টপগুলোর একটি হল একটি সরাইখানা, যাকে তিনি একটি দুর্গ মনে করেন। তিনি বেশ্যাদের মহৎ মহিলা মনে করেন এবং সরাইখানার মালিককে একটি স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে তাকে নাইট করতে রাজি করান। পরে তিনি অ্যান্ড্রেস নামক এক তরুণ দাসকে তার নিষ্ঠুর মালিকের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেন। যদিও ডন কিহোত জোর দিয়ে বলেন যে মালিক ছেলেটির প্রাপ্য অর্থ প্রদান করুক, তিনি চলে যাওয়ার সাথে সাথে মালিক ছেলেটিকে আরও মারধর করে। আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনায় ডন কিহোত ব্যবসায়ীদের সাথে দেখা করেন যারা ডুলসিনিয়াকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে স্বীকার করতে অস্বীকার করেন। তার সম্মান রক্ষার জন্য তিনি তাদের উপর আক্রমণ করেন, কিন্তু গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যান। অবশেষে একজন প্রতিবেশী তাকে বাড়ি নিয়ে যায়। উদ্বিগ্ন হয়ে তার ভাতিজি, একজন পুরোহিত এবং একজন নাপিত তার বেশিরভাগ শৌর্যবীর্যের বই পুড়িয়ে ফেলেন, তার উন্মাদনার জন্য এই বইগুলোকে দায়ী করেন। তারা তাকে বলে যে একজন জাদুকর সেগুলো নিয়ে গেছে। কিন্তু ডন কিহোত নিরুৎসাহিত হন না। সুস্থ হয়ে উঠলে তিনি একজন দরিদ্র কৃষক সাঞ্চো পাঞ্জাকে একদিন তাকে একটি দ্বীপের শাসনের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার স্কয়ার সঙ্গী হতে রাজি করান। বিশ্বস্ত কিন্তু বাস্তববাদী সাঞ্চো তার গাধায় চড়ে তার সাথে যোগ দেয় এবং তারা একসাথে আরও অভিযানে বের হয়।
তাদের মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ফ্রায়ার সন্ন্যাসী রয়েছেন, যারা একটি গাড়িতে একজন মহিলার সাথে ভ্রমণ করছেন, যাদের ডন কিহোত অপহরণকারী মনে করেন। তিনি তাদের উপর আক্রমণ করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তারা একজন মেষপালক ছাত্রের শেষকৃত্যে যোগ দেন, যিনি প্রেমের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। ডন কিহোত মার্সেলার পক্ষে বক্তৃতা দেন, যিনি তার মৃত্যুর জন্য অভিযুক্ত ছিলেন এবং তার স্বাধীনতার অধিকারের প্রশংসা করেন। সম্ভবত সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হল যখন রোসিনান্তে অন্য ঘোড়ার মাঝে ঢুকে পড়ে, যার ফলে লড়াই শুরু হয়। ডন কিহোত এবং সানচো ঘোড়াটির পক্ষে লড়াই করে গুরুতরভাবে আহত হন। পরে আরেকটি সারাইখানায় ভুল পরিচয় এবং ডন কিহোতের ভ্রমের কারণে একটি হিংস্র ঝগড়া হয়, যেখানে সবাই আহত হয়। অবশেষে কর্তৃপক্ষ, পুরোহিত এবং নাপিতের সাহায্যে ডন কিহোতকে ধরা হয়। কারাগার থেকে বাঁচতে তারা তাকে প্রতারণা করে বিশ্বাস করায় যে তিনি একটি জাদুকরী ক্রিয়ার শিকার। তারা তাকে একটি খাঁচায় করে বাড়ি নিয়ে যায়, যাকে তিনি একটি মহান ভবিষ্যৎবাণীর অংশ মনে করেন। এখানেই উপন্যাসের প্রথম খণ্ড শেষ হয়। এক দশক পরে সেরভান্তেস একটি সিক্যুয়েল নিয়ে ফিরে আসেন। দ্বিতীয় বইটি ডন কিহোতের ভ্রমের পরিণতিগুলো আরও গভীরভাবে অনুসন্ধান করে। ততক্ষণে তিনি এবং সানচো বেশ পরিচিত হয়ে উঠেছেন, যারা তাদের সাথে দেখা করে তারা প্রায়শই তাদের নিয়ে হাসি করে বা মজা করার জন্য তাদের প্রতারণা করে। সবচেয়ে জটিল কৌশলগুলো একজন ডিউক এবং ডাচেস দ্বারা পরিকল্পিত হয়, যারা ডন কিহোতের খরচে নিজেদের বিনোদন প্রদান করে। অবশেষে ডন কিহোত বার্সেলোনায় যান, যেখানে তার ভ্রম আরও বেশি উপহাসের শিকার হয়। তার বন্ধুরা তার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন, তাকে সুস্থ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। একজন তরুণ পণ্ডিত স্যামসন কারাস্কো নাইটের ছদ্মবেশে ডন কিহোতকে দ্বন্দ্বযুদ্ধে চ্যালেঞ্জ করে। পরাজিত হয়ে ডন কিহোতকে 1 বছরের জন্য শৌর্যবীর্য ত্যাগ করতে এবং বাড়ি ফিরতে বাধ্য করা হয়। এই পরাজয় তাকে ভেঙে দেয়। তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি গভীর বিষণ্ণতায় ডুবে যান। অবশেষে তার মৃত্যুশয্যায় ডন কিহোত তার জ্ঞান ফিরে পান। যে ভ্রমগুলো একসময় তাকে শাসন করেছিল তা প্রত্যাখ্যান করে তিনি তার কল্পনার কারণে সৃষ্ট ক্ষতি স্বীকার করেন। তার উইলে তিনি তার ভাতিজিকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন, কিন্তু একটি অস্বাভাবিক শর্ত সহ: তাকে কখনো এমন পুরুষের সাথে বিয়ে করতে হবে না যে শৌর্যবীর্যের উপন্যাস পড়ে। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান, একটি উত্তরাধিকার রেখে যান যা কল্পকাহিনীকে অতিক্রম করে। সেরভান্তেস শুধু একটি হাস্যকর গল্প তৈরি করেননি, তিনি বিশ্বকে একটি আয়না দিয়েছেন। ডন কিহোত স্বপ্ন ও বাস্তবতার মধ্যে মানুষের সংগ্রামের প্রতীক। তার উন্মাদনা আমাদের হাসায়, কিন্তু তার সাহস, আনুগত্য এবং উচ্চ আদর্শের সন্ধান প্রশংসা জাগায়। সানচো পাঞ্জা তার বাস্তবধর্মী জ্ঞানের সাথে কল্পনাকে ভারসাম্য রক্ষাকারী সাধারণ জ্ঞানের প্রতিনিধিত্ব করে। আজও ডন কিহোত পাঠকদের ভাবতে বাধ্য করে, বিশ্বকে যেমন আছে তেমন দেখা ভালো, নাকি যেমন হওয়া উচিত তেমন দেখা উচিত। সম্ভবত দুটোই প্রয়োজনীয়। উপন্যাসের হাস্যরস, ট্র্যাজেডি, দর্শন এবং ব্যঙ্গের মিশ্রণ এটিকে এখন পর্যন্ত লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি করে তোলে। এটি আমাদের সেরভান্তেসের এই মাস্টারপিসের যাত্রার সমাপ্তিতে নিয়ে আসে। ডন কিহোত শুধু নাইট ও স্কয়ারদের গল্প নয়, বরং এটি মানবতারই গল্প, আমাদের স্বপ্ন, আমাদের ত্রুটি এবং অর্থের জন্য আমাদের অবিরাম অনুসন্ধানের গল্প।